5 বছর পর রিক চৌধুরী দেশে ফিরে এসেই এয়ারপোর্ট থেকে সোজা সেই জঙ্গলের কাছের রাস্তায় এসেছে, যেখানে তার 5 বছর আগে হারিয়ে যাওয়া বিয়ে করা বউকে পাগলের মতো খুঁজছে। অথচ তার বাড়ির লোকজন এখনো এয়ারপোর্টে অপেক্ষা করছে তার জন্য। রিক দেশে ফিরেই সবাইকে না জানিয়ে জঙ্গলের কাছে চলে গিয়েছে। রাকিব চৌধুরী বারবার রিকের ফোনে কল দিচ্ছে। এতক্ষণে তো রিকের পৌঁছে যাবার কথা, এখনো আসছে না কেন? নেহাল বলে, চাচ্চু, আমরা আর একটু অপেক্ষা করে দেখি, ভাইয়া হয়তো এখনো আসেনি। রাকিব চৌধুরী বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? রিকের তো 2 দিন আগে আসার কথা ছিল, আজ এসেছে। বাড়িতে এত আয়োজন, এত লোকজন, মেহমানদেরকে আমি কি জবাব দিব? রিকের আজকে রিশার সাথে এঙ্গেজমেন্ট। তারপর নেহাল বলে, এত চিন্তা কেন করছেন চাচ্চু? ভাইয়াই এসে পড়বে, একটু অপেক্ষা করি আমরা। রাকিব চৌধুরী রেগে আছে আর এয়ারপোর্টে দাঁড়িয়ে এদিক থেকে ওদিকে পায়চারি করছে। রিক কখন আসবে? চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক রাকিব চৌধুরীর ছেলে রিক চৌধুরীর আজকে এঙ্গেজমেন্ট। তার 2 দিন আগে আসার কথা ছিল, কোনো কারণবশত তার ফ্লাইট 2 দিন পিছিয়ে যায়। আজ 2025-এর জুন মাসের 12 তারিখে বাংলাদেশের মাটিতে পা রেখেছে শাহরিয়ার রিক চৌধুরী। দেশে ফিরেই চোখে মুখে এক ক্লান্তির রেশ আর এক নারীর জন্য উন্মাদ টান। 6 ফুট লম্বা পুরুষটা আজ পাগলের মতো খুঁজেছে সেই 5 বছর আগে হারিয়ে যাওয়া নারীকে। পুরুষটা জঙ্গলের রাস্তা ধরে তছনছ করে খুঁজছে। আশেপাশে ছোটখাটো বাড়ি ঘর আছে, সেখানকার লোকেদেরকে জিজ্ঞেস করেছে তারা মেয়েটাকে দেখেছে কিনা। আজ থেকে 5 বছর আগে, সালটা ছিল 2020, 9 এপ্রিল। কেউ আমাকে সাহায্য করবেন? কেউ শুনতে পারছেন? জঙ্গলের পাশের রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়ে অসহায় কণ্ঠ ভেসে আসে। কিছুক্ষণ পর ফজরের আজান দিয়েছে। একজন লোক নামাজ পড়ে যাচ্ছিল। হঠাৎই একটা মেয়ের কণ্ঠ ভেসে আসতেই লোকটি চারিদিকে তাকায়। একটু সামনে এগিয়ে যেতেই দেখতে পায় রাস্তার পাশে আধমরা অবস্থায় একটা মেয়ে পড়ে আছে। লোকটি দৌড়ে কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা, তোমার কি হয়েছে? মেয়েটি মিটিমিটি চোখে লোকটির পানে তাকিয়েই অজ্ঞান হয়ে যায়। লোকটি মেয়েটিকে নিয়ে বাসায় যায়। প্রায় 3 ঘন্টা পর মেয়েটির জ্ঞান ফিরে আসতেই চোখ খুলে তাকিয়ে দেখে একজন মহিলা তার মাথার পাশে বসে আছে। আমি কোথায়? মা, তুমি একটু রেস্ট নাও, তোমার শরীর এখনো দুর্বল আছে। না, আমার স্বামী কোথায়? ওনাকে বলুন আমাকে নিয়ে যেতে, আমার বিয়ে হয়েছে। কি বলছো মা? তোমাকে যখন নিয়ে আসা হয় তখন তো তোমার সাথে কেউ ছিল না। আপনারা মিথ্যা বলছেন। আমার স্বামী কোথায়? মহিলাটি বলে, মা, তুমি একটু শান্ত হও। না, আমি শান্ত হব না। আমার স্বামী কোথায়? তোমাদের কি বিয়ে হয়েছে? হ্যাঁ, কাল রাতে বিয়ে হয়েছে। তোমার স্বামীর ঠিকানা কি? জানি না। মহিলাটি অবাক হয়, তারপর আবারও জিজ্ঞেস করে, সে দেখতে কেমন ছিল? মেয়েটি হাউমাউ করে কান্না করে দেয়। আমি জানি না, রাতে বিয়ে হয়েছে, চেহারাটাও ভালো করে দেখিনি আমি। মহিলাটি বুঝতে পারে মেয়েটির শরীর এখনো অনেক দুর্বল, বেশি চাপ দেওয়া যাবে না। সবেমাত্র জ্ঞান ফিরেছে, আর বেশি চাপ দিলে হিতে বিপরীতও হতে পারে। আচ্ছা মা, তুমি একটু রেস্ট নাও। মেয়েটির মুখ দিয়ে উচ্চারণ করে, না না, হ্যাঁ, আমাকে আমার বাড়িতে দিয়ে আসেন। আমি বাড়িতে চলে যাব, এখান থেকে থাকবো না এখানে। ঠিক আছে মা, তুমি যাবে তো? একটু বিশ্রাম করে নাও, তোমার শরীর এখনো অসুস্থ আছে। মহিলাটির জোরাজুরিতে নায়রা একটু বিছানায় আবারও মাথা রেখে শুয়ে পড়ে। তবে তার চোখে ঘুম নেই, আছে একরাশ ভয় আর চিন্তা। তার হারিয়ে যাওয়া স্বামীটি আসলে কে, আর কি করে তার খোঁজ পাবে? নায়রা ভাবছে, সেই দিন রাতে হারিয়ে যাওয়া স্বামীর খোঁজ সে কি আদৌ পাবে তো? মহিলাটি এক গ্লাস গরম দুধ নিয়ে রুমে আসে। নায়রা কপালে এক হাত দিয়ে শুয়ে আছে। মহিলাটির শব্দ পেতেই নায়রা চোখ মেলে তাকায়। সে নায়রার পাশে বসেই নায়রার মাথাতে আলতো করে হাত ছুঁয়ে বলে, উঠে বসো মা, তোমার জন্য গরম দুধ নিয়ে আসছি, এটা খেয়ে নাও। নায়রা উঠে বসে
মহিলাটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে 2-1 সেকেন্ড নীরব থেকে বলে, আন্টি, আমি কি আমার হারিয়ে যাওয়া স্বামীটার খোঁজ পাবো না? মহিলাটি নায়রার পানে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, পাবে তো মা, এখন গরম দুধটা খেয়ে নাও তো। সত্যি পাবো আন্টি? হ্যাঁ। মহিলাটি নায়রাকে জিজ্ঞেস করে, তোমার বাসা কোথায় আর তোমরা জঙ্গলের কাছে এসেছো কেন? নায়রা ভয়ে ভয়ে চোখ নিয়ে মাথা নিচু করে তারপর তারপর মহিলাটি আবারও জিজ্ঞেস করে, কি হলো বলো? নায়রা আবারও মহিলাটির দিকে এক পলক তাকিয়ে বলে, আসলে আন্টি, ওনাকে আমি চিনি না। মহিলাটি অবাক হয়ে বলে, চেনো না মানে? তাহলে বিয়ে করলে কিভাবে? নায়রা বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, আন্টি, আমি সন্ধ্যায় টিউশন শেষ করে বাড়ি ফিরছিলাম। তখন আমার সামনে একটা গাড়ি এলোমেলো গতিতে চলে আসে। আমি ভেবেছিলাম হয়তো গাড়িটির টায়ার পাংচার হয়ে গিয়েছে। তারপর গাড়িটি এলোমেলো গতিতে একটা গাছের সাথে ধাক্কা লাগে আর লোকটি অজ্ঞান হয়ে পড়ে যায়। মাথা দিয়ে রক্ত পড়ছিল। আর এমন অবস্থায় একজন লোককে একা ফেলে যেতে যায় কিভাবে বলো? আমি রাস্তায় কত গাড়িকে ডেকেছি ওনাকে হসপিটালে নিয়ে যেতে, কিন্তু কোনো গাড়ি রাজি হয়নি। তারপর দেখতে পেলাম রাস্তা দিয়ে একজন 12 কি 13 বছরের ছেলে হেঁটে যাচ্ছে। আমি ওর থেকে সাহায্য নিই, লোকটিকে আমার সাথে ধরতে সাহায্য করার জন্য বলি। ছেলেটি আর আমি ওই লোকটাকে নিয়ে কাছের একটা বাড়িতে উঠি। আর বাড়িটা ছিল ওই ছেলের চেনা পরিচিত একজনের বাড়ি। ওইখানে আমাদের আশ্রয় দেয়। আমার দেখে যা মনে হলো তারা মোল্লা বংশের। মহিলারা মাথা থেকে পা পর্যন্ত একেবারে বোরখার মতো কাপড়, আর পুরুষরা পাঞ্জাবি পরনে। যে ছেলেটা সাহায্য করতে এসেছে সেও পাঞ্জাবি পরনের ছিল, হয়তো মাদ্রাসা থেকে ফিরছিল। কাঁধে ব্যাগ ছিল ছেলেটির। তারপর একজন মহিলা আমাকে জিজ্ঞেস করে, ওই ছেলেটি আমার কি হয়? আমি বলেছি, লোকটিকে আমি চিনি না। সবাই সন্দেহ করে। জঙ্গলের ভেতরে আমরা কুকাজ করতে এসেছি। ছেলেটিকে জিজ্ঞেস করে আমাদের কোথায় পেয়েছে। ছেলেটিও বলে আমাদের সে চেনে না, তবে আমাদের দুজনকে একসাথে দেখেছে। আমরা নাকি প্রেমিক প্রেমিকা হতে পারি। তারপর তাদের মাঝে সবাই মিলে জোর করে আমাদেরকে বিয়ে দিয়ে দেয়। আমি ওনাকে ভালো করে চিনিও না, এক পলক দেখেছিলাম, তাই তেমন একটা ভালো করে চেহারাটাও মনে নেই। মাঝরাতেই আমি ওনার থেকে পালানোর চেষ্টা করি। তারপর জঙ্গলের কাছের রাস্তায় আসতেই কিছু গুন্ডা আমাকে তাড়া করে। আমি কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে এই দিকেই আসি। সারা রাত জঙ্গলে দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে পড়ি। পায়ে আর হাতে অনেক জায়গায় পড়ে গিয়ে ব্যথাও পেয়েছি, রক্ত এসে গিয়েছে, তাও প্রাণ নিয়ে পালাতে থাকি। তারপর হঠাৎ করেই এসে একটা রাস্তার কাছে দুর্বল শরীর নিয়ে পড়ে যায়। আমাকে সাহায্য করার জন্য আমি চিৎকারও করি, তবে কাউকেই দেখতে পাইনি। তারপর দৌড়াতে দৌড়াতে এসে একটা রাস্তায় দুর্বল শরীর নিয়ে পড়ে যায়। এরপর আমার আর কিছুই মনে পড়ছে না। মহিলাটি নায়রার মাথায় হাত দিয়ে বলে, বুঝতে পেরেছি মা তোমার দিকটা। তুমি চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিব। আর তোমার বাড়িতে কে কে থাকেন? আন্টি, আমার বাড়ি নেই। মা বাবা ছোটবেলায় মারা যায়। এরপর থেকে মামার বাড়িতেই বড় হই। আচ্ছা, তোমার মামার বাড়িতে কে কে থাকেন? আমার মামা মামি আর মামাতো বোন। ও আচ্ছা, ঠিক আছে। তোমার আঙ্কেল তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবে। কিছুক্ষণ পর হাশেম মিয়া বাড়িতে ফিরে এসে বউকে জিজ্ঞেস করে, কি গো, মেয়েটির জ্ঞান ফিরেছে? হ্যাঁ, তবে মেয়েটির মুখ থেকে যা শুনলাম, মেয়েটির সাথে খারাপ কিছু হয়েছে। তুমি ওকে সুস্থ মতো বাসায় ফিরিয়ে দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করেই ওকে নিয়ে না হয় বের হব। তারপর হাশেম মিয়া নায়রাকে নিয়ে তার মামার বাড়িতে দিয়ে আসে। নায়রার মামা সব ঘটনা শুনে অবাক হয়ে যায়। তবে নায়রার যে বিয়ে হয়েছে সেই বিষয়ে এখনো কাউকে কিছুই বলতে মানা করে। নায়রা নিষেধ করেছে। তাই হাশেম মিয়া নায়রার মামা মোর্শেদ খন্দকারকে কিছুই বলেননি। নায়রার মামা সব ঘটনা শুনে অবাক হয়ে যায়। তবে নায়রার যে বিয়ে হয়েছে সেই বিষয়ে এখন কাউকে কিছু না বলতে নায়রাই নিষেধ করেছে।
তাই হাশেম মিয়া নায়রার মামা মোর্শেদ খন্দকারকে কিছুই বলেননি। নায়রার মামাতো বোন নীরা শুনে অবাক হয়েছে। আর নায়রার মামি লিসা বেগম মনে মনে বলে, সবই তো ঠিক আছে, তবে এই মেয়েটা মরলো না কেন? কেন যে ফিরে এসেছে? আপদ মরলেই তো বাঁচতাম। পোড়ামুখী, ছোট থেকে বাবা মাকে খেয়েছে, এরপর আমাদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে, এখন আবার কি অলক্ষণে কাণ্ড বাঁধিয়ে এসেছে। হাশেম মিয়া সব কিছু বুঝিয়ে দিয়ে চলে যায়। মোর্শেদ খন্দকার নায়রাকে বলে, মা তুই রুমে গিয়ে বিশ্রাম নে। নীরা বলে, হ্যাঁ আপু, রুমে চলো, তুমি বিশ্রাম নেবে। তারপর নীরা নায়রাকে নিয়ে রুমে যায়। মোর্শেদ খন্দকার কিছুক্ষণ পর নায়রার রুমে ঢোকে। কিরে মা, তুই কি এখন ঠিক আছিস তো? হ্যাঁ মামা, আমি ঠিক আছি, তবে কথাটা বলেই নায়রা চুপ হয়ে যায়। মোর্শেদ খন্দকার আবারও নায়রাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, তোকে এত চিন্তিত লাগছে কেন? কিছু কি থাকলে আমার কাছে তুই খুলে বল সবটা। নায়রা নীরাকে দরজাটা লাগিয়ে দিয়ে আসতে বলে। নীরা দরজাটা লাগিয়ে আসে। তারপর নায়রা সবকিছু খুলে বলে। কি বলছিস মা, কে ওই লোকটা? জানি না মামা। নীরা বলে, আপু, লোকটার বাসা কোথায়? জানি না রে নীরা, তবে আমার খুব ভয় আর চিন্তাও হচ্ছে, কোথায় পাবো আমি সেই লোকটাকে। তার মাঝেই দুপুরের খাবারের জন্য নায়রার মামি লিসা বেগম ডাকতে আসে সবাইকে। তারপর মোর্শেদ খন্দকার নায়রাকে বলে, খেতে আয়, পরে মা কথা হবে, দেখা যাবে কি করা যায়। নায়রা মন খারাপ করে বসে থাকে। মোর্শেদ খন্দকার বলে, এইভাবে চিন্তা করে কোনো লাভ নেই রে মা, তুই খেতে আয়। আমি আজই পুলিশ স্টেশনে যাব, দেখি কি করা যায়। বর্তমানে রিক সব জায়গায় খুঁজে তছনছ করে ফেলেছে। কোথাও নায়রার খোঁজ না পেয়ে রিক মাটিতে ক্লান্ত হয়ে বসে পড়ে আর চোখের কোণে জল নিয়ে বলে, আমার চাওয়ার তালিকায় তুমিই একমাত্র নাম, যার দেখা পাওয়াটা এই জন্মে অসম্ভব মনে হয়। তারপর নায়রাকে খুঁজে না পেয়ে রিক আবারও ফিরে যায় এয়ারপোর্টে। রাকিব চৌধুরী প্রায় 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে, রিক এখনো ফেরেনি। হঠাৎ করে রিককে দেখতে পেয়ে নেহাত বলে, চাচ্ছু, এই তো রিক ভাইয়া এসে গেছে। রাকিব চৌধুরী রিকের কাছে গিয়ে বলে, এতক্ষণ লাগলো কেন? রিকের চুলগুলো এলোমেলো, নীল কালারের একটা কোট হাতে, ভেতরে সাদা শার্ট, নীল কালারের কোটের সাথে প্যান্ট, আর চিন্তিত মুখ নিয়ে এসে দাঁড়ায়। রাকিব চৌধুরী আবারও বলে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আজ তোমার রিশার সাথে এঙ্গেজমেন্ট, বাড়িতে কত মেহমান, তুমি এত দেরি করে ফিরেছ কেন? আর তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? রিক অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। রাকিব চৌধুরীর কোনো কথা আদতে তার কানে পৌঁছালো কিনা সন্দেহ আছে। রিক ভাবছে, কে এই নারী যার জন্য রিকের হৃদয়টা পুড়ে যাচ্ছে? সে তো তাকে চেনেও না, তাও কেন এত কষ্ট হচ্ছে তার? নিজের অজান্তেই অচেনা একটা নারীর সাথে বিবাহ বন্ধনে জড়িয়ে পড়েছিল। রিক, তোমাকে কিছু বলছি আমি, কথা কি কানে যাচ্ছে? আরে চাচ্চু, ভাইয়া তো সবে এসেছে, আমরা বাড়ি যাই, এরপর না হয় সব প্রশ্ন করা হবে। তুমি চুপ করো নেহান, ওর সাথে আজ আমার একটা বোঝাপড়া করতে দাও। 2 দিন আগে আসার কথা ছিল, আজ এসেছে, তাও আমাদেরকে বসিয়ে রেখে কোথায় চলে গিয়েছিল। রিক এইবার রাকিব চৌধুরীর পানে তাকিয়ে বলে, কেন আবু, কেন আমাকে জোর করে বিদেশে পাঠিয়েছিলেন? রাকিব চৌধুরী কঠিন স্বরে বলে, আমি যা করেছি ব্যাস করেছি। আর তুমি আমার একমাত্র ছেলে, আর তুমি মানুষের মতো করে মানুষ না হয়ে উঠতে পারলে আমার ব্যবসা বাণিজ্য কে দেখবে? তাই বলে কি একবারও জানতে চেয়েছিলেন আমি কি চাই? আমার মনের কি কোথাও কথা জেনেছেন? আমাকে বাইরে পাঠিয়ে দিলেন। সব সময় নিজের দিকটাই দেখে এসেছেন আব্বু, আমার কথা একবারও ভাবেন নাই যে আমি কি চাই? রিক, চাচ্চু, এটা এয়ারপোর্ট, আশেপাশের লোকজন দেখছে, যা হবে বাড়িতে গিয়ে, এখানে সিন ক্রিয়েট করবেন না। চারপাশের লোকজন তাকিয়ে আছে। রিক, বাসায় চলো, রিশারা তোমার জন্য ওয়েট করছে। তুমি কি ভুলে গিয়েছো আজ তোমার এঙ্গেজমেন্ট? আব্বু, কিসের এঙ্গেজমেন্ট? আমি ম্যারিড। চুপ করো, কি বলছো এসব তুমি? হ্যাঁ আব্বু, আমি সত্যি বলছি। তোমার কাছে কোনো প্রমাণ আছে যে তুমি ম্যারিড? আব্বু, কোনো প্রমাণ নেই,
তবে আমি সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে আমাদের বিয়ে হয়েছিল। কি উল্টোপাল্টা বকছো রিক? নিহান হুট করেই বলে, চাচ্চু চলেন, দেরি হয়ে যাচ্ছে। চৌধুরী বাড়িটা আজ পরিপূর্ণ সাজানো হয়েছে, কত মেহমানের আগমন। চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক রাকিব চৌধুরীর ছেলের আজ এঙ্গেজমেন্ট। রিক বাড়িতে ফিরতেই বাড়ি ভর্তি মেহমানের রিকের পানে তাকিয়ে থাকে। 6 ফুট লম্বা ফর্সা পুরুষটা ক্লান্তির শরীর নিয়ে বাড়ি ফেরে। রিকের মা মহিমা চৌধুরী দৌড়ে আসে রিকের উদ্দেশ্যে, তবে ছেলের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। 2-1 সেকেন্ড রিকের পানে তাকিয়ে ভাবে, ছেলেটার শরীরের এই হাল কেন? সে তো বিদেশ থেকে ফিরেছে, তাহলে এই হাল কেন শরীরের? কোটের গায়ে হালকা একটু মাটিও লেগে আছে। কি হয়েছে বাবা তোর? রিক মৃদু স্বরে বলে, আম্মু, কিছু হয়নি। মাহিমা চৌধুরী রাকিব চৌধুরীর উদ্দেশ্যে এগিয়ে গিয়ে রিকের উদ্দেশ্যে বলে, কি হয়েছে ওর? তোমার ছেলেকেই জিজ্ঞেস করো, আমাদের এয়ারপোর্টে দাঁড় করিয়ে রেখে কোথায় যেন চলে গিয়েছিল। রিক কারোর কথারই উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর কাউকে কিছু না বলে সিঁড়ি দিয়ে ওপরে চলে যায়। সবাই অবাক দৃষ্টিতে রিকের যাওয়ার পানে তাকিয়ে থাকে। দেখেছো মাহিমা, তোমার ছেলের অবস্থা? হ্যাঁ গো, আমার ছেলেটার কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইদিকে রিক রুমে এসে ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে বেডে বসে। তাও অস্বস্তি লাগছে। রিক বেলকনির দিকে গিয়ে নিজ কণ্ঠে আক্ষেপ নিয়ে উচ্চারণ করে, হে মায়াবতী নারী, তুমি কোথায় লুকিয়ে আছো? একটিবার সামনে আসো। আমি ফিরে এসেছি, তবে কি তোমার দেখা এই জন্মে পাবো না? তুমি তো অচেনা একটা নারী, তাও তোমার জন্য আমার এত কেন মায়া হচ্ছে? সেদিন অ্যাক্সিডেন্টের আগের মুহূর্তে এক পলক দেখেছিলাম তোমায়। তোমার ওই মায়াবী মুখখানি আমার চোখে আজও ভাসে। কি মায়ায় জড়িয়ে গেলে আমায়। আমি কি তোমার দেখা কখনোই পাবো না? আর একটিবার আমার সামনে এসো, আমি তোমায় আপন করে নিব, আমার করে রেখে দিতে চাই সারাটা জীবন। হঠাৎ করে মাহিমা চৌধুরী রিকের রুমে প্রবেশ করে। রিক, রিক! রিক বেলকনি থেকে রুমে প্রবেশ করে। কি হয়েছে আম্মু? তোর বাবা বলছে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিচে আসতে, মেহমানরা অপেক্ষা করছে। রিশা সেই কখন থেকে অপেক্ষা করছে তোর জন্য। আম্মু, আম্মু, তোমার সাথে আমার কিছু কথা আছে। সব কথা পরে হবে বাবা, নিচে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। না আম্মু, আজ আমার এই ইম্পর্টেন্ট কথাটা তোমার শুনতেই হবে। তারপর রিক দরজাটা লাগিয়ে এসে মাহিমা চৌধুরীর উদ্দেশ্যে বলে, আম্মু, আমি ম্যারিড। মাহিমা চৌধুরী চমকে ওঠে। কি বলছিস এইসব বাবা তুই? মজা করছিস আমার সাথে? না আম্মু, আমি একদমই ঠিক বলছি। তারপর রিক সব ঘটনা খুলে বলে মাহিমা চৌধুরীকে। মাহিমা চৌধুরী বলে, তুই কি মেয়েটাকে দেখেছিস? হ্যাঁ আম্মু, ওর চেহারাটা আমার স্পষ্ট মনে আছে। কি মায়াবী চেহারা আম্মু জানো, এখনো আমার চোখে ভাসে। কিন্তু রিক, আজ যে রিশার সাথে তোর এঙ্গেজমেন্ট। রিক মাহিমা চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, আম্মু, তুমি আমার পাশে থাকলে সব সম্ভব। আমি খুঁজে পাবো ওই মায়াবতী নারীকে, তা বুঝলাম রিক, কিন্তু এই মুহূর্তে এঙ্গেজমেন্টটা আটকানো সম্ভব নয়। তবে আমার ছেলে বিবাহিত, আমি কিভাবে এত বড় একটা অন্যায় হতে দেই? আম্মু, তুমি এখন যেভাবেই হোক এঙ্গেজমেন্টটা আটকাও। বিকালে আমরা পুলিশ স্টেশনে যাব, আর আমার কিছু লোক লাগিয়ে দিয়েছি। যে করেই হোক আম্মু, ওই মায়াবিনীকে খুঁজে বের করতেই হবে। শুধু একটিবার আমি ওকে দেখলেই চিনতে পারবো। তারপর মাহিমা চৌধুরী বলে, আচ্ছা রিক, আমি দেখছি কি করা যায়। বাড়ি ভর্তি এত মেহমান, কিছু বুঝতে পারছি না কি করব। বলেই মাহিমা চৌধুরী নিচের যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মাহিমা চৌধুরীর চোখ মুখ শুকিয়ে আছে। রাকিব চৌধুরী জিজ্ঞেস করে, মাহিমা, রিক কোথায়? মাহিমা চৌধুরীর চোখে মুখে ভয়ের ছাপ। এইদিকে ছেলের সাথে হয়ে যাওয়া অন্যায় কি করে আটকাতে পারবে? আরেকদিকে স্বামীর কথার জবাব, আবার অন্যদিকে জড়িয়ে আছে চৌধুরী বাড়ির সম্মান। কি হলো, কিছু বলছো না যে? আসলে, কথাটা বলার আগেই রিশা এসে সামনে দাঁড়ায় মাহিমা চৌধুরীর। আন্টি, রিক কোথায়? ও আসছে না কেন নিচে?
কতক্ষণ আর ওয়েট করব আমরা? সাথে রিশার মা ফাহমিদা বেগমও আসে। মাহিমা আপা, রিক কোথায়? কতক্ষণ আর ওয়েট করাবেন? আর আমাদের মেহমান তো তারাই আছে, আবার সন্ধ্যার ভেতরে অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফিরতে হবে তাদের। অনেকেই আছে যার যার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। তারই মাঝে রাকিব চৌধুরী মাহিমা চৌধুরীর সামনে এসে বলে, কি হলো মাহিমা? এত মানুষ প্রশ্ন করছে, কিছু বলছো না কেন? মাহিমা চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে বলে, এই বিয়ে হবে না। মাহিমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব বলছো? বাড়ি ভর্তি মেহমান আর এত গেস্ট, কোম্পানির বড় বড় ক্লায়েন্টরা এসেছে, রাকিব চৌধুরীর ছেলের এঙ্গেজমেন্ট বলে কথা। বিভিন্ন দেশ বিদেশের বিজনেসম্যানরা এখানে রয়েছে, আর তুমি বলছো এই বিয়ে হবে না? ছেলের মতো তুমিও পাগল হয়ে গেলে নাকি? তার মধ্যে রিক সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সবাই রিকের পানে তাকিয়ে আছে। রিশা দৌড়ে গিয়ে রিকের হাতটা ধরে বলে, রিক, তুমি এসেছো? জানো, আন্টি বলছে এই বিয়ে নাকি হবে না। তুমি বলো না আন্টিকে এই বিয়ে হবে। রিক রিশার হাতটা ঝাড়ি দিয়ে সরিয়ে নিয়ে বলে, ডোন্ট টাচ মি। কোন সাহসে আমাকে টাচ করো? আম্মু কি বলেছে শোনো নাই? এই বিয়ে হবে না। রাকিব চৌধুরী এইবার রেগে গিয়ে রিকের উদ্দেশ্যে ধমকে ওঠে, মা ছেলে মিলে কি শুরু করেছো তোমরা? আব্বু, এতদিন তুমি যা বলেছো সব শুনে এসেছি। আমার চাওয়া পাওয়ার কোনো দাম দাওনি। তোমার বিজনেস আর তোমার রাগই তোমার কাছে আগে। এমনকি আম্মুর কথাও তুমি শুনতে না, যখন যা তোমার মন চাইতো তাই করতে। আম্মুকে ধমক দিয়ে সব করে এসেছো, সেটা আমি ছোট থেকে দেখে এসেছি। তবে এইবার আমার পাওয়ারটাই হবে, আর আমার চাওয়াটাই হবে। আম্মু আসো, বলে রিক মাহিমা চৌধুরীর হাত মুঠোবন্দি করে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। এইদিকে সব মেহমান আর আকিব চৌধুরীর রাগে সবকিছু ভাঙতে শুরু করে। রিশার বাবা সোলেমান কাজী এসে ধরে বললেন, রাকি, তুমি শান্ত হও, এইভাবে রেগে কোনো কিছুরই সমাধান হয় না। চলো আমরা রাকিব বাবাকে ফিরিয়ে নিয়ে আসি। কোথায় চলে গেল ও? না সোলেমান, তুমি জানো না, মা ছেলের জেদ অনেক, এরা ফিরবে না। তবে রিকের এই আজকের বিষয়টা আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। শান্ত হও রাকিব, আমি তোমার পাশে আছি, আমি ফেরাবো রিককে। রিশা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলে, পাপা, রিক এমন করলো কেন আমার সাথে? সোলেমান কাজী রিশাকে জড়িয়ে ধরে বলে, মা, কান্না করিস না, আমি রিককে ফিরিয়ে আনবো, আর রিকের সাথেই তোর বিয়ে হবে। তুই চৌধুরী বাড়িরই বউ হবি, তুই চৌধুরী বাড়ির যোগ্য বউ। আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছিস, আর তোর মতো একটা পারফেক্ট মেয়েকে রিক এড়িয়ে যাবে? আর এটা হতে পারে না। এদিকে রিক পুলিশ স্টেশনে একটা কেস ফাইল করে মাকে নিয়ে বেরিয়ে পড়ে। রিক ড্রাইভিং সিটে বসে পড়ে আর মাহিমা চৌধুরী পাশের সিটে বসে। রিক আপন মনে গাড়ির স্টিয়ারিং চালাচ্ছে। আম্মু, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে আমি একটা কাজে যাব। ঠিক আছে বাবা, সাবধানে যাবি। আমার দোয়া তোর পাশে সব সময় থাকবে। তুই সফল হয়ে ফিরে আসবি, এটাই আমার দৃঢ় বিশ্বাস। তারপর রিকের ফোনে একটা কল আসে। রিক মহিমা চৌধুরীকে বলে, আম্মু, আমি নেহানকে কল দিচ্ছি, তোমাকে বাসায় নিয়ে যাবে এই মুহূর্তে। আমার জরুরি একটা কাজ পড়ে গেছে। রিক নেহানের ফোনে কল দিয়ে বলে, তুই আম্মুকে বাড়িতে পৌঁছে দিস, আমি সামনে মামার বাসায় আম্মুকে রেখে গেলাম। ঠিক আছে ভাইয়া, আমি এক্ষুনি আসছি। তারপর রিক মাহিমা চৌধুরীকে তার ভাইয়ের বাসায় রেখে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। রিক গাড়ির স্টিয়ারিংয়ে হাত দেয়, গাড়ির গতি আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। গাড়ি এলোমেলো গতিতে ছুটছে। রিকের চোখে এক রাশ চিন্তা। কিছুক্ষণ পর রিক ওই জঙ্গলের কাছে গিয়ে পৌঁছাতেই রিকের লোক দৌড়ে আসে, কিরে, কি খবর কি? স্যার, আমার কাছে খবর আছে। এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা বাড়ি রয়েছে, ওখানে একজন বয়স্ক লোকের বাড়িতে ম্যাডামকে নিয়ে যাওয়া হয়েছিল। খবর পাক্কা তো? জি স্যার, আমি নিজে খবর নিয়ে এসেছি। ঠিক আছে, চল তাহলে ওই বাড়িতেই যাওয়া যাক। হ্যাঁ স্যার, চলুন। আপু, তুমি এখনো পুকুর ঘাটে বসে আছো? কথাটা বলতেই নাইরা পেছনে ফিরে তাকায়।
নীরা নায়রাকে খুঁজতে খুঁজতেই পুকুর ঘাটে এসে পড়েছে। নায়রা নীরাকে দেখা মাত্রই তড়িঘড়ি করে চোখের জল মুছতে শুরু করে। নীরা, হাই, বস। না আপু, বসবো না, আম্মু তোমাকে ডেকেছিল। মামি? মামি আমাকে ডাকছে কেন? বাবা সবজি নিয়ে এসেছে, তোমাকে ওই দিকটা সামলাতে বলেছে আম্মু। আমার পরীক্ষা কালকের পরের দিনই, তাও তোমাকে ডাকার জন্য এই পুকুর ঘাটে আসতে হলো। নায়রা এখনো চুপচাপ বসে আছে। কি হলো আপু, কিছু বলছো না যে? না রে, কিছু না। তারপর নীরা নায়রার কাঁধে হাত দিয়ে বলে, আমি বুঝতে পেরেছি আপু, তবে তুমি যে আশা নিয়ে বসে আছো সেটা কতটুকু পূরণ হবে জানি না। ওই লোকটা তোমাকে ভালোবাসলে এতদিনে নিশ্চয়ই তোমার খোঁজ করত। তুমি শুধু শুধু ওনার জন্য কষ্ট পাচ্ছ। না রে নীরা, তুই তো দেখিসনি, ওই দিন উনি অনেক অসুস্থ ছিল, মাথা ফেটে রক্ত বেরিয়েছিল অনেক। আমার ওনাকে ফেলে চলে আসাটা ঠিক হয়নি। জানিস, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আপু, যা হয়ে গিয়েছে গিয়েছে, এখন এইসব বাদ দাও। তাড়াতাড়ি করে আসো, নয়তো আম্মু আবার বকা শুরু করবে। নায়রা চোখের জলটা মুছে বলে, হ্যাঁ, চল। এইদিকে রিক সেই রাস্তার পাশের বাড়িতে এসে উঠেছে। মহিলাটি রিককে দেখে জিজ্ঞেস করে, আপনি কে? রিক বলে, আমাকে আপনি চিনবেন না, তবে আপনার কাছে আমার একটা হেল্প লাগবে। কি সাহায্য করতে পারি আমি আপনাকে? আচ্ছা, মনে করে দেখুন তো, আজ থেকে 5 বছর আগে, 5 থেকে 6-এর মতো একটি মেয়ে এইদিকে আপনাদের বাড়িতে এসেছিল নাকি? আর দেখতে ফর্সা। আর ওই দিন সে একটা ব্লু কালারের 3 পিস পরা ছিল। তার সব বর্ণনা শুনে মহিলাটি বলে, মেয়েটির বিয়ে হয়েছিল আর সে পালিয়ে আসে। রিক বলল, হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটাই। মহিলাটি বলে, বাবা, বর্তমানে মেয়েটি কোথায় আছে বলতে পারবো না, তবে তোমার আঙ্কেল ওর মামার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল। শুনলাম মেয়েটির নাকি মা বাবা নেই, আর মামার বাড়িতেই থাকতো। আর কিছু মনে আছে আপনার? না না বাবা, আর কিছু বলেনি মেয়েটি আমায়। হাশেম মিয়া বাড়িতে ঢুকে দেখতে পায় সুদর্শন একজন পুরুষকে চেয়ারে বসে থাকতে। হাশেম মিয়া আসতেই রিক বসা থেকে উঠে দাঁড়ায়। আপনি কে বাবা? আঙ্কেল, আমি রিক চৌধুরী, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বাবা, বলো। আঙ্কেল, আজ থেকে 5 বছর আগে একটা মেয়ে আপনাদের বাড়িতে এসেছিল। আপনি ওর মামার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন? হ্যাঁ বাবা, কেন? আঙ্কেল, আমাকে ওর মামার বাড়িতে নিয়ে যেতে পারবেন? নয়তো অ্যাড্রেসটা দেন, আমি নিজেই যাচ্ছি। তারপর হাশেম মিয়া নায়রার মামার বাড়ির ঠিকানাটা দিতেই রিক হাশেম মিয়ার বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। রোকেয়া ভিলার কাছে এসে গাড়ি থামতেই রিক গাড়ি থেকে তড়িঘড়ি করে বেরিয়ে রোকেয়া ভিলার দরজার সামনে এসে কলিং বেল বাজায়। পর পর 3 বার বাজানোর পর একজন লোক এসে দরজাটা খুলে বলে, কাকে চাই আপনারা? আসলে মোর্শেদ খন্দকার নামের একজন লোককে খুঁজছিলাম আমি। তারা কি তারা কি এখানেই থাকে? কোন মোর্শেদ খন্দকার? ওনার এক ভাগ্নি আর এক মেয়ে বউ, আর উনি থাকতো। ও হ্যাঁ, তবে ওনারা আজ থেকে 2 বছর আগে এই বাসা থেকে চলে গিয়েছে। কি? কোথায় গিয়েছে? তা বলতে পারবো না স্যার, তবে তারা ভাড়া থাকতো এখানে। ও আচ্ছা, ওনারা যদি কখনো এখানে আসে তো আমাকে একটা কল দিয়েন। এই নেন আমার কার্ড। আচ্ছা ঠিক আছে স্যার, এই নেন, এইটাও রাখেন। লোকটি হাসি দিয়ে বলে, আরে আরে, এটা কেন স্যার? এটা আমি খুশি হয়ে আপনাকে দিয়েছি, রাখেন। ঠিক আছে স্যার, বলেই লোকটি টাকাটা পকেটে পুরে নেয়। রিক আবারও ব্যস্ত পায়ে তড়িঘড়ি করে এখান থেকে বেরিয়ে যায়। গাড়ির সামনে গিয়ে রিক দাঁড়িয়ে মুখ দিয়ে উচ্চারণ করে, কোথায় খুঁজবো তোমায় আমি মায়াবিনী? কি মায়ায় বেঁধে গেলে আমায়? আমি কেন পাচ্ছি না তোমার খোঁজ? কেন, কেন? বলেই রিক মাথায় হাত দেয়। তারপর ব্যস্ত হাতে পকেট থেকে রুমালটা বের করে মুখের ঘামটুকু মুছে নেয়। রিক এখন কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ পায়চারি করে গাড়ির সামনে, তারপর ক্লান্ত পায়ে রিক মাটিতেই বসে পড়ে। এইভাবে 3-4 মাস রিক প্রতিদিন গাড়ি নিয়ে বের হতো নায়রার খোঁজে। তবে হঠাৎ একদিন সেই লোকটি রিককে কল দেয়। রোকেয়া ভিলার লোকটির কল পেতেই রিক তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে। ওই পাশ থেকে লোকটি বলে,
স্যার, মোর্শেদ খন্দকার আজ আমাদের বাসায় এসেছিল। কি বলছেন আপনি? হ্যাঁ স্যার। দাঁড়ান, আমি আসছি। না স্যার, উনি তো চলে গিয়েছেন। চলে গেছে? হ্যাঁ, তবে কাল আবার আসবেন। আচ্ছা শুনুন, কাল আবার আসলেই আপনি আমাকে কল দিবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। পরের দিন সকালে রিক অনেক টেনশনে আর অপেক্ষা করে আছে অনেক লোকটি কখন তাকে কল দিবে। কিছুক্ষণ পায়চারি করার পর হঠাৎ রিকের ফোনে লোকটির কল আসে। রিক রিসিভ করতেই লোকটি বলে, স্যার, মোর্শেদ খন্দকার এসেছে, আপনি তাড়াতাড়ি করে চলে আসুন। ঠিক আছে, আমি আসছি বলে রিক তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। মাহিমা চৌধুরী রিককে পেছন থেকে ডাকে, বাবা, নাস্তাটা করে যা। না আম্মু, এই মুহূর্তে আমার নাস্তা করার সময় নেই, আমি পরে করে নিব, এখন আমার তাড়া আছে বলে রিক বেরিয়ে যায়। আধা ঘন্টার মাঝে রিক রোকেয়া ভিলায় পৌঁছে যায়। লোকটি বাহিরে রিকের অপেক্ষা করছিল। রিককে গাড়ি থেকে নামতে দেখে লোকটি দৌড়ে যায়, স্যার, তাড়াতাড়ি আসুন। এই তো সামনের যে লোকটি দেখছেন দাঁড়িয়ে আছে, তার সাথে সাদা সাদা পাঞ্জাবি পরা যে লোকটা, উনিই হচ্ছেন মোর্শেদ খন্দকার। রিক একটু এগিয়ে যায়, মোর্শেদ খন্দকারের কাছে গিয়ে সালাম দিয়ে বলে, আপনি কি মোর্শেদ খন্দকার? মোর্শেদ খন্দকার রিকের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, হ্যাঁ, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি একটু আসতে পারবেন? তারপর মোর্শেদ খন্দকার বলে, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি রিক, রিক চৌধুরী। আপনি নায়রার মামা হন না? হ্যাঁ, তবে আপনি কিভাবে জানলেন? প্লিজ আমাকে নায়রার কাছে নিয়ে যান। তবে আপনি কে? চিনতে পারলাম না, আর নায়রাকেই বা খুঁজছেন কেন? আপনি আমার সাথে আসুন, সব বলছি। ঠিক আছে। তারপর তারা হাঁটতে হাঁটতে রিকের গাড়ির কাছে যায়। মোর্শেদ খন্দকার বলে, হ্যাঁ বলুন, আপনি কি বলতে চেয়েছিলেন? আঙ্কেল, আজ থেকে 5 বছর আগে নায়রার সাথে আমার বিয়ে হয়। তবে ওই দিনই আমি অনেক অসুস্থ ছিলাম আর নায়রা আমাকে সাহায্য করেছিল। এরপর একটা বাড়িতে গিয়ে উঠি, ওখানে সবাই আমাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেয়। এরপর থেকে নায়রার কোনো খোঁজ নেই। তারপর আমার বাবার ব্যবসার জন্য আমাকে জোর করে বিদেশে পাঠিয়ে দেয়। আমি যেতে চাইনি, তবে বাবা অনেক সিন ক্রিয়েট করে জোর করে আর আমার পাসপোর্ট করে। এরপর বিদেশে যেতে বাধ্য করে। এসেই আমি নায়রাকে অনেক খুঁজেছি, তবে পাইনি। অনেক খোঁজার পর আপনার সন্ধান পেলাম আজ। প্লিজ আঙ্কেল, আমাকে নায়রার কাছে নিয়ে চলুন। সবে বুঝলাম বাবা, তবে আপনার পরিবার কি আমার ভাগ্নিরে মেনে নিবে? আপনি তো বড় ঘরের ছেলে আর আমরা মধ্যবিত্ত। এইসব আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি বুঝে নিব, আমাকে আমার নায়রার কাছে নিয়ে চলুন। ঠিক আছে, চলুন। তারপর রিক মোর্শেদ খন্দকারকে গাড়িতে উঠিয়ে গাড়ির স্টিয়ারিংয়ে হাত দেয়। দেখতে দেখতে তারা পৌঁছে যায় মোর্শেদ খন্দকারের বাড়িতে। ঢুকে বলে, নায়রা, নায়রা মা, কোথায় তুই? নায়রা দৌড়ে আসে, কি হয়েছে মামা? দেখ মা, কাকে নিয়ে এসেছি। নায়রা পাশ ফিরে তাকায়। লম্বাটে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে মোর্শেদ খন্দকারের পাশেই। নায়রা জিজ্ঞেস করে, উনি কে মামা? আরে পাগলি মেয়ে, তোর হারিয়ে যাওয়া স্বামী। কথাটা নায়রার কানে যেতেই নায়রা এক প্রকার চমকে ওঠে। কি বলছো মামা? হ্যাঁ। রিক নায়রার কাছে এগিয়ে গিয়ে বলে, ওই দিন পালিয়েছিলে কেন? নায়রা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। রিক আবারও বলে, কেন পালিয়েছিলে? আর পালিয়েই যদি যাবে, তাহলে সাহায্য করতে এসেছিলে কেন? মরে পড়ে থাকতাম রাস্তায়। মোর্শেদ খন্দকার বলে, আচ্ছা বাবা, এইসব নিয়ে পরে কথা হবে, এখন ভেতরে আসুন, আমাদের নায়রার জামাই বলে কথা। নায়রার মামি কই গো? তাড়াতাড়ি আসো, দেখো কে এসেছে। না আঙ্কেল, আমি বসবো না, নায়রাকে নিয়ে আমি বাড়িতে ফিরবো। আম্মু অপেক্ষা করে আছে তার ছেলের বউকে দেখবে বলে। আচ্ছা যাবে তো, এখন একটু বসো, তারপর। না আঙ্কেল, বাড়ি ফিরতেই হবে। তার মাঝেই নায়রা রিকের উদ্দেশ্যে বলে ওঠে, এই বিয়ের কি দাম আছে? নাই কোনো কাগজপত্র, নাই কিছু। আর আপনার পরিবারও তো আমায় মেনে নিবে না। তুমি চলো, এইসব আমি দেখে নিব। না, আমি এই মুহূর্তে আপনার বাড়িতে যেতে পারবো না। আপনি আগে সবকিছু ঠিক করুন, এরপর সব হবে। ঠিক আছে, তুমি কি চাও, আবার বিয়ে করি? তাহলে চলো, কাজী অফিস, আর আমরা আজই আবারও বিয়ে করব।
মোর্শেদ খন্দকার বলে, এইভাবে বাবা হুট করে কিছু হয় না, দরকার হলে আমরা অনুষ্ঠান করে আবারও আপনাদেরকে বিয়ে দিব, এখন একটু শান্ত হয়ে বসুন। নায়রা রাজি না হওয়ায় রিক বাড়ি ফিরে যায়। তারপর মাহিমা চৌধুরীকে সব কিছু খুলে বলে। কি বলিস বাবা, তাহলে বৌমাকে নিয়ে আসিসনি কেন? আম্মু, নায়রা বলেছে সব কিছু ঠিক করে ওকে নিয়ে আসতে, তুই চিন্তা করিস না, আবার তোদের বিয়ে হবে। রাতে রাকিব চৌধুরীকে মাহিমা চৌধুরী সব জানায়, কিন্তু তিনি রাজি হননি, উল্টো রেগে গিয়েছেন। পরের দিন সকালে রিকের রুমে মাহিমা চৌধুরী রিকের রুমে যান। রিক, তোর সাথে আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ আম্মু, বলো। আসলে কালকে রাতে তোর বাবার সাথে কথা বলেছিলাম, তবে তোর আব্বু রাজি হয়নি। রিক হাতে ঘড়ি পড়তে পড়তে বলে, না হলে না হবে, তুমি আমার পাশে আছো এটাই অনেক। আর হ্যাঁ আম্মু, আজ তোমাকে নায়রার সাথে দেখা করাতে নিয়ে যাব। কথাটা শুনে মাহিমা চৌধুরী খুশি হয়ে ওঠে। সত্যি বাবা? তবে বোমাকে কিভাবে নিয়ে আসবো এই বাড়িতে? তোর বাবাও তো রাজি না। এইসব তুমি চিন্তা করো না আম্মু, এখন চলো আমার সাথে। তারপর রিক মাহিমা চৌধুরীকে নিয়ে নায়রার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পরে তারা মোর্শেদ খন্দকারের বাড়িতে পৌঁছে যায়। ভেতরে ঢুকতেই দেখে নায়রা বাহিরে মাটির উনুনে রান্না করছে। রিক আর তার মাকে দেখে নায়রা দাঁড়ায়। রিক নায়রার কাছে এগিয়ে এসে বলে, আমার আম্মু উনি, তোমাকে দেখতে এসেছে। তারপর নায়রা মাহিমা চৌধুরীকে সালাম করতেই মাহিমা চৌধুরী নায়রাকে তোলে। আর মা, তোমার স্থান আমার পায়ে নয় বুকে, বলে জড়িয়ে ধরে বলে, এত মিষ্টি একটা মেয়ে, এর মা বাবা নেই, আজ থেকে আমিই তোমার মা। মাহিমা চৌধুরীর কথাটা শুনে নায়রার চোখ দিয়ে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আম্মু, আপনি বসেন, আমি নাস্তার ব্যবস্থা করছি। না না মা, আমি এখন কিছুই খাবো না। আম্মু, আপনি আজ প্রথম এসেছেন আমাদের বাড়িতে, একটু কিছু মুখে দেন। নায়রার জোরাজুরিতে মাহিমা চৌধুরী রাজি হয়ে বলে, ঠিক আছে, একটু চা খাবো, আর কিছু খেতে পারবো না, নাস্তা করেই এসেছি। নায়রা মুখে হালকা হাসি নিয়ে বলে, ঠিক আছে আম্মু, বলেই মাহিমা চৌধুরীকে এক কাপ চা তৈরি করে দেয়। কিছুক্ষণ পর মাহিমা চৌধুরী বলে, মা, আমাদের এখন যেতে হবে, তোমার আব্বুকে না বলে এসেছি। তারপর নায়রার হাতটা টান দিয়ে মাহিমা চৌধুরী নিজের হাত থেকে স্বর্ণের দুইটা বালা খুলে পরিয়ে দেয়। আম্মু, এইটা কেন? তুমি আমার ছেলের একমাত্র বউ, তোমার প্রাপ্য এটা। মাহিমা চৌধুরী রিককে নিয়ে চলে যাবে, সেই মুহূর্তে মোর্শেদ খন্দকার এসে বলে, সে কি, আসলেন এখন আর এক্ষুনি চলে যাবেন? না বিয়াই, আজ তো যেতেই হবে, আপনার বিয়াই মশাইকে না জানিয়েই এসেছি। ও, ঠিক আছে, আরেকদিন কিন্তু বিয়াই সাহেবকে নিয়েই আসবেন। আর হ্যাঁ বিয়াই সাহেব, আমি চাই আমার ছেলের বউকে খুব শীঘ্রই বাড়িতে তুলতে, তবে নায়রা মায়ের নাকি আপত্তি আছে। ঠিক আছে, আমরা আবার আগামীকাল আসছি, তবে কাজই নিয়ে আসবো সন্ধ্যায়, ছোট করে একটা বিয়ে হবে, কাগজপত্র রেডি করেন, আর তারপর আমরা আমাদের বউকে বাড়িতে নিয়ে যাব। এত তাড়াতাড়ি বেআইন সাহেব? হ্যাঁ, খুব শীঘ্রই বউ নিয়ে যেতে চাই আমরা। ঠিক আছে। আজ খন্দকার বাড়িতে সাজানো হয়েছে, তবে ছোটখাটো একটা অনুষ্ঠান। মোর্শেদ খন্দকার তার কিছু প্রতিবেশীকে দাওয়াত করেছে, তেমন লোক বিয়েতে দাওয়াত দেওয়া হয়নি। এইদিকে নীরার টেস্ট পরীক্ষা, তাও একমাত্র ফুফাতো বোনের বিয়ে, এই জন্য হাতে হাতে কাজ করছে, কারণ তার মা কেমন সে খুব ভালো করেই জানে। নায়রাকে তো এমনিই সহ্য করতে পারে না, তার মাঝে তার বিয়ের আয়োজন। রিক সকালে একবার এসে সবকিছু দেখে গেছে। নায়রার মামির বকা বকা শুনে সে মোর্শেদ খন্দকারকে আড়ালে নিয়ে কেশে 1 লক্ষ টাকা হাতে ধরিয়ে দেয়। মোর্শেদ খন্দকার বারণ করে, তাও রিক জোর করে হাতে দেয়। মোর্শেদ খন্দকার টাকাটা নিতে চায়নি বলে নায়রার মামি এসে মোর্শেদ খন্দকারকে রেগে বলে, টাকাটা যে নিচ্ছ না, তা টাকা কি আকাশ থেকে পড়বে? তোমার ভাগ্নির বিয়ের খরচ কে দেবে? মোর্শেদ খন্দকার নায়রার মামিকে বকা দেয়, তাও তিনি মুখের উপরে কথাগুলো বলে যায়। তারপর রিক বলে, মামি, আপনি চিন্তা করবেন না, আজকের পর থেকে আপনাদের আর আমার বইয়ের জন্য একটা টাকাও খরচ করতে হবে না, আর আগের সব টাকা আমি মিটিয়ে দিয়ে যাব। মোর্শেদ খন্দকার বইয়ের জন্য লজ্জায় পড়ে যায়, তাও চুপচাপ টাকাটা হাতে নিতে বাধ্য হয়। সন্ধ্যা নেমে এসেছে, বরযাত্রী আসার পালা। তবে রিক আর রিকের মা আর নেহান আর রিক
এই কয়েকজন গার্ড এসেছে, আর রিকের পুরানো শত্রু কিছু ছিল, যার কারণে রিক সাথে গার্ড নিয়ে এসেছে। নীরা গেট ধরে, আর ততক্ষণে রিক বলে, শালিকা কত চাই? নীরা আর তার কয়জন বান্ধবী বলে, দুলাভাই 50,000-এর নিচে ছাড়বো না। তারপর রিক কেসে 1 লাখ টাকা দিয়ে বলে, হয়েছে শালিকা, নাকি আরো লাগবে? নীরা আর তার দুইজন বান্ধবী হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এত টাকা! নীরাও মধ্যবিত্ত ঘরের, এমন টাকাটা আগে কখনো সে একসাথে হাতে পায়নি। তবে তার দুলাভাই এত টাকা দিবে প্রত্যাশাও সে করেনি। তারপর মিষ্টি মুখ করে রিককে ভেতরে নিয়ে আসে। এইদিকে বিয়ের কাজ শেষ হয়, সবাই যার যার বাড়িতে চলে গিয়েছে। রিকের মা আর নেহান থেকে যায়। অবশেষে নাইরা বাসর ঘরে রিকের জন্য অপেক্ষা করছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, রিকের কোনো খবর নেই। হঠাৎ করেই বাহির থেকে চিৎকার আসতেই নাইরা দৌড়ে যায়। রিককে উঠানে শুয়ে রেখেছে। শোনা গেল কারা নাকি রিককে গুলি করেছে। নাইরা এক চিৎকার দিয়ে রিককে জড়িয়ে ধরে কান্না করে দেয়। না, এটা হতে পারে না। আপনি আমাকে রেখে যেতে পারেন না। আজ এতগুলি বছর পর আমি আপনাকে ফিরে পেয়েছি। আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। রিকের মাও ছেলেকে ধরে কান্না করছে। রিকের একজন বিশ্বস্ত গার্ড বলে, স্যারকে আজ থেকে 5 বছর আগে কিছু লোক শত্রুতায় গাড়ি ব্রেক ফেল করে তার উপর অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল। আজ সন্ধ্যায় স্যারের একটা কল আসায় স্যার তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। তারপর স্যারকে কলে না পেয়ে আমরা যাই। তারপর স্যারকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখতে পাই। একজন স্যারের বুকে গুলি ছুড়ে দেয়। দৌড়ে গাড়িতে উঠে চলে যায়। হসপিটালে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু স্যার শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে, কান্না করে দেয়। দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। নায়রাকে মাস 6 হসপিটালে রাখা হয়েছিল, তবে সে আর ভালো হয়ে উঠতে পারেনি। প্রতিদিন গিয়ে রিকের কবরের পাশে শুয়ে কান্না করে। প্রতিদিন নায়রা সকালে বের হতো, আর সন্ধ্যায় মোর্শেদ খন্দকার জোর করে নায়রাকে বাড়িতে নিয়ে আসতো। সারাদিন সে রিকের কবরের পাশে শুয়ে থাকতো। কবরে যদি একটা পাতাও পড়তো, নায়রা পাগলের মতো বিড়বিড় করে বলতো, এসে গেছিস আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে? দূরে সরে যা বলছি। রাস্তার পাশের লোকজন তাকিয়ে দেখতো, কিন্তু পাগলি মেয়ে কি বলছে কি করছে সে নিজেও জানে না। তাই সবাই যার যার কাজে চলে যেত। আজ সারাদিন হয়ে গেল, নায়রার কোনো খোঁজ নেই। মোর্শেদ খন্দকার এসেই নায়রার মামিকে জিজ্ঞেস করে, নায়রাকে আজ নিয়ে আসোনি? এখনো কবরস্থানে বসে আছে মেয়েটা। আমি না হয় একটু ব্যস্ত ছিলাম, তুমি কি করছিলে? নায়রার মামি লিসা বেগম মোর্শেদ খন্দকারকে পাত্তা না দিয়েই নিজের মতো করে চলে যায়। হয়তো মোর্শেদ খন্দকারের কিছু করার ছিল না মেয়েটার বেখেয়ালিতে। আজ সে স্বামীর কবরে জড়িয়ে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মোর্শেদ খন্দকার নায়রাকে জড়িয়ে ধরে বলে, মারে, আমাকে ক্ষমা করে দিস। তোর অভাগা মামা তোর জন্য কিছুই করতে পারলো না। প্রায় 1 মাস পর নায়রার মামা নায়রার রুমে একটা চিঠি পায়। তিনি সেটা খুলে দেখেন। চিঠিটা প্রায় 1 মাস পর নায়রার মামা নায়রার রুমে একটা চিঠি পায়। তিনি সেটা খুলে দেখেন। চিঠিটা, প্রিয় দুনিয়া, হয়তো আমি থাকতে পারলাম না বেশি দিন আপনাদের মাঝে। আমারই চাওয়ার মাঝে শুধু না পাওয়াই রয়ে গেল। কত মানুষ তো কত মানুষকে চাই, পেয়েও যাই, পেলাম না শুধু আমি। না পেলাম বাবা মাকে, আর তারা তো সেই কবেই মুখ ফিরিয়ে নিয়েছে। নয়তো বলুন, জন্মের সময় কি পরকালে পাড়ি দিতে হয় তাদের? তারপর বড় হয়েছি মামার বাড়িতে, তাও মামির কত অবহেলা, কত নিষ্ঠুরতা আমার প্রতি। তাও থেকে গেছি মামার জন্য। আমার মামাই সব, এটা ভেবে। মা বাবাকে তো কবেই হারিয়েছি, এখন স্বামীকেও হারালাম। আমার মতো কপাল পোড়া কজন বলো? চেয়েছিলাম নিজেও পরপারে পাড়ি দিতে, কিন্তু পারলামটা কই? সেই ভাগ্যও আমাকে বাঁচিয়ে রেখেছে শুধুই কষ্ট দিতে। তবে আমার এখন আর কোনো ইচ্ছে নেই, সব হারিয়ে গেছে সময়ের সাথে। যে প্রিয় মানুষটাকে না দেখেও না চিনেও ভালোবেসেছিলাম, সেই বুঝিয়ে দিল ভালোবাসা বলতে কিছু হয় না। সেও চলে গেল আমার জীবন থেকে। কেন সৃষ্টিকর্তা, কেন চলে যেতে হবে সবাইকে আমার জীবন থেকে?
জন্ম থেকে কেন আমাকে এতটা কষ্টে রেখে এসেছো? হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে মামিই ঠিক বলতো, আমি অভাগী। আমি মানুষটা একটা না পাওয়া বেছে নিয়েই থাকি। আমার গল্পতে শুধুই রয়ে গেল না পাওয়ার আকাঙ্ক্ষা। ভালো থাকবেন পৃথিবী। পরপারে যদি একটু শান্তি পাই দোয়া করবেন আমার জন্য। হয়তো আমিও থাকবো না, আমার সময় ফুরিয়ে এসেছে। তবে আমি আমার স্বামীর পরের জন্মেও শেষ নিঃশ্বাস হয়ে থাকতে চাই। দোয়া করবেন সবাই আমাদের জন্য। ইতি এক অভাগিনী। গল্পটি অনেকটা সত্য ঘটনার উপরে নির্মিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।